সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি চট্টগ্রামের সৌরভ প্রিয় পাল। হিন্দু হয়ে কেন ছাত্রদল করে ফ্যাসিস্ট হাসিনা পুলিশ বাহিনীর কাছে এটাই ছিল তার একমাত্র অপরাধ। এ কারণে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় তা এক কথায় ভয়াবহ। মৃত্যুর মুখ থেকে ফিরে আজ সৌরভ এসেছেন নিপীড়নের সেই দিনগুলোর স্মৃতি তুলে ধরতে। তার মুখেই শুনব হাসিনা রেজিমের নিপীড়নের নানান স্মৃতি। সৌরভ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। তৌহিদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার চট্টগ্রামের ছাত্রনেতা সৌরভ প্রিয় পালের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। সৌরভ প্রিয় পাল দেশ গঠনে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা আত্মস্থ করেছেন স্কুলে পড়া অবস্থায়। ২০০৫ সালে এসএসসি এবং ২০০৭ সালে এইচএসসি সম্পন্ন করে রসায়ন বিভাগে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেই সময় ছাত্রদল নেতাদের সঙ্গে তার ওঠা বসা শুরু হয়। হিন্দু হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত কেবল এই অপরাধেই ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় এলাকায় তার ওপর হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। সে সময় এক রিকশাওয়ালা তাকে হাসপাতালে নিয়ে গেলে সে যাত্রায় প্রাণে বেঁচে যান সৌরভ। এরপর চট্টগ্রাম মহানগর ছাত্র দলের নেতৃত্বে এলে সৌরভ চট্টগ্রাম আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের রোষানলে পড়েন। নানা সময় হামলা ও নির্যাতনের শিকার হন তিনি। তবে দমে যাননি সৌরভ। দলীয় কর্মসূচি নিয়ে চট্টগ্রামের রাজপথে সব সময়ই সরব ছিলেন। ২০২৩ সালে দেশের আওয়ামী বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। একদিন ভোরে মিছিল থেকে সৌরভকে তুলে নিয়ে যায় হাসিনার পুলিশ বাহিনী। তার ওপর চলে নারকীয় পাশবিকতা। প্রায় একদিন প্রিজন ভ্যানের মধ্যেই তাকে পেটানো হয়। তারপর কারাগারে নিয়েই চলে তার উপর নির্মম নির্যাতন। সৌরভ প্রিয় পাল একজন সনাতনী যুবক। দেশের প্রচলিত যে কোনো দলের রাজনীতি করা তার সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম। এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। সৌরভ প্রিয় পাল, আপনি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র এই একটি অপরাধেই পুলিশ এবং শেখ হাসিনা রেজিমের সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের হাতে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। আমাদেরকে একটু বিস্তারিত বলুন। এই নির্মম নিষ্ঠুরতার ইতিহাসগুলো কিন্তু খুবই ভয়াবহ ছিল। আমরা হয়তো ৫ তারিখের পরে নতুন স্বাধীনতা ফিরে পাওয়ার পরে স্বাভাবিকভাবে চলাফেরা করছি, ঘুরছি ফিরছি নিজের স্বাধীনভাবেই। সর্বশেষ আমি গ্রেপ্তার হই ২০২৩ সালের ২৯শে নভেম্বর। সকালবেলা আমার তখন যেই অবরোধ হরতালের কর্মসূচি ছিল, নিয়মতান্ত্রিক রাজনীতির অংশ হিসাবে আমি মিছিল বের করি। এখানে রাষ্ট্রবিরোধী কিছুই ছিল না। সকালবেলা মিছিল বের করার সময়ই আমাকে মিছিল থেকেই হঠাৎ করে আমার মিছিল প্রায় ২০০-৩০০ গজ যাওয়ার পরেই দেখলাম যে ১০-১২টা মোটরসাইকেল এসে আমার মিছিলটাকে ঘিরে ফেলে। ওদের টার্গেট মূলত আমিই ছিলাম। আমাকে ওরা ওখান থেকে অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্ট করে আমাকে প্রথমে একটা পুলিশের গাড়িতে তুলে, একটা পুলিশের ভ্যানে আমাকে টেনে হিস্ট্রে থাপড়াতে নিয়ে যাচ্ছিল। ভ্যানে তোলার পরে আরও দেখলাম যে আমার সাথে আরও ৪ জনকে অ্যারেস্ট করেছে আমার মিছিল থেকে, বাকিরা পালিয়ে গিয়েছে। এরপরে বাকি ৪ জনকে ওই ভ্যানে তোলার পরে হঠাৎ করে একজন এসে বলবে যে এই শালার পুত্রে এখান থেকে নামা, আমাকে ইন্ডিকেট করে আমার কলার ধরে আমাকে ওই পুলিশের ভ্যান থেকে নামিয়ে কিছুক্ষণের মধ্যে ২ থেকে ৩ মিনিটের মধ্যে একটা প্রিজন ভ্যানেও চলে এসছে, আমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়েছে। মারতেই তুলছিল। যারা আমাকে তুলেছিলে প্রিজন ভ্যানে তারা নেমে গিয়েছে। নামার পরে দেখলাম যে আবার ৫ জন উঠছে। ৫ জনের মধ্যে ৩ জন পোশাকে ছিল পুলিশের, আর
দুজন সাদা পোশাকের, তাদের কোনো নাম ছিল না, র্যাঙ্ক ছিল, আমি এসআই যে বুঝতে পেরেছি, দুইজন এসআই ছিল। ওইখানে দেখলাম যে প্রিজন ভ্যানের ভিতরে অনেকগুলো কাঠের টুকরো ছিল, কাঠের পাটাতনের মতো। তো ওগুলো দিয়ে আমাকে এলোপ্যাতারি পিটাচ্ছিল আর লাথি মারছিল, কোনো কিছু নাই, শুধু গালিগালাজ, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে প্রচুর পিটাচ্ছিল। আমার হিপ থেকে শুরু করে আমার মাংসল যে জায়গাগুলো, বারবার ওই জায়গাগুলোতে হিট করছিল। একটা সময় খুব ব্যথা পাচ্ছিলাম আমি, আমাকে মারছেন কেন, আমাকে অ্যারেস্ট করেন, আমাকে তো অ্যারেস্টই করেছেন, অ্যারেস্ট করেন, আমাকে মারছেন কেন? এই শালা ডান্ডির বাচ্চা, বেশি কথা বলবি না, শালা একেবারে মানে গুলি করে দেব। মারতে মারতে এমন সময় দেখলাম যে ওখান থেকে দুজন নেমে গিয়েছে, আবার আরেকজন উঠছে। উঠার সাথে সাথে ও আমাকে লাথি দিচ্ছিল, লাথি দিয়ে বলছিল আর কি খারাপ ভাষায় আমার মাকে বাবাকে ধরে গালিগালাজ, সরাসরি বলছিল তোর বাপ তারেককে এখন বাঁচাতে বল। এগুলো বলে বলে আমাকে হিট করছিল, লাথি দিচ্ছিল। লাথি দিতে এক পর্যায়ে আমার অন্ডকোষ পর্যন্ত ও লাথি দিয়েছে। আমি নিচে পড়া অবস্থায় ছিলাম, আমি দাঁড়াতে পারছিলাম না। আমাকে ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টার মতো ওরা পিটিয়েছে, আমার পুরো প্রিজন ভ্যানের মধ্যেই। আপনি কি চিৎকার দিতে পারছিলেন না? আমি প্রথমে ওদেরকে প্রতিবাদ করছিলাম, কেন পিটাচ্ছেন, আমাকে অ্যারেস্ট করছেন, থানায় নিয়ে যান, আমাকে পিটাচ্ছেন কেন। মানে এক সময় ওখানে সব ভোরবেলা ছিল, কেউ তো আশেপাশেও আসছিল না, মানে আমার চিৎকার দেওয়ার ইয়াটা আমার ছিল না মনে হয় ওই সময়, আমি শক্তিটাই ছিল না। আমি প্রথমে একটু বুঝতে পারছিলাম যে আমাকে পিটাচ্ছে, কিছুক্ষণ পিটানোর পরে আমার আর হুঁশ হচ্ছিল না যে আমাকে এখানে আঘাত করতেছে, আমার প্রতিটা জায়গা মানে অবশ্যই গেছে। এরপরে যে পরে উঠেছে সে কাকে জানি ফোন করলো, ফোন করার আগেই বলছিল যে মিছিল করবি আর মিটিং করবি, হাসিনার বিরুদ্ধে আর লিখবি, নৌফেলের বিরুদ্ধে আর লিখবি। এরপরে ওরা এক পর্যায়ে নেমে গিয়ে আমাকে প্রিজন ভ্যানে রাখে। দেখছি যে প্রিজন ভ্যানটা আবার চলা শুরু করেছে। ইতিমধ্যে আমি জানি না বাইরে কি হচ্ছে। কিছুক্ষণ পরে, প্রায় 1-2 ঘন্টা পরে আমি দেখলাম যে আমাকে পুলিশ লাইনে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু 28 অক্টোবর ঢাকার যে সমাবেশ, এরপরে আমি 29 নভেম্বর আমি অ্যারেস্ট হই। 1 মাসে কিন্তু আমি 17টা মিছিল করেছি চট্টগ্রাম শহরে আমার নেতৃত্বে, একক নেতৃত্বে। তাই এই মালাওয়ানের বাচ্চা, এই ডান্ডির বাচ্চা আমাদেরকে বেশি জ্বালাইছে স্যার, এর জন্য আমরা টিকতে পারতেছি না স্যার। এগুলো বলে ওখানে যারা সিভিল ড্রেসে উঠছে তারাও আমাকে ইতিমধ্যে কয়েকটা কাঠ আমাকে পিটাইতে ওরা ভেঙে ফেলেছে। এরপরে বলে যে ইয়ানো লাঠি নিয়ে আসো, কালো কয়েকটা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে আসে, ওদের মধ্যে একজন, বাকি 2 জন আমাকে হাত ধরে রয়েছে। আমি কিন্তু বসা অবস্থায় আমার হাত ধরে রয়েছে, ওইখানেই পিটাচ্ছে, আমি শোয়া, ওইখানে বসা অবস্থায় আমাকে কালো লাঠিগুলো দিয়ে আমাকে পিটাচ্ছিল। আপনার কাছ থেকে শুনবো সৌরভ প্রিয় পাল। অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, আপনি শুনলেন সৌরভ প্রিয় পাল একজন সনাতন ধর্মাবলম্বী, এবং তাকে তার এই যে ধর্মীয় সত্তা ধরে গালাগালি করা হচ্ছিল, তার বাবা মাকে গালাগালি করা হচ্ছিল, এবং তাকে মিছিল থেকে ধরে প্রিজন ভ্যানে তুলেই অবর্ণনীয় অত্যাচার করলো, এবং আপনি নিজেই শুনলেন যে তাকে কিভাবে পিটালো। এটা কি আইনশৃঙ্খলা বাহিনী পারে কিনা? আজকে আমরা যে বর্ণনাটা শুনলাম সৌরভ প্রিয়র কাছ থেকে, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, বাংলাদেশের সংবিধানে কিন্তু রয়েছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্ত ধর্মের লোকজনের এখানে সম্মিলন হবে, অর্থাৎ সমান অধিকার থাকবে, ধর্ম যার যার, ঠিক আছে, দেশটা সবার। এই যে স্লোগান আছে, এই স্লোগানটাকে সামনে নিয়ে কিন্তু বাংলাদেশের সংবিধান। কিন্তু এখানে সর্বোপরি আমরা যে ফেসিস্ট আওয়ামী রেজিমকে দেখলাম লাস্ট ইয়ারে, বিগত 17 বছরে স্বৈর শাসক শেখ হাসিনা এই দেশটাকে একটা অস্থিতিশীল জায়গায় এবং মানুষের মধ্যে একটা ভীতিকর অবস্থায় তৈরি করেছে, বলতে গেলে কসাইখানা, এক কথায় কসাইখানা। এবং যে কসাইখানার আমরা একজন সৌরভকে পেয়েছি, যার উপরে স্টিম রোলার চালিয়েছে এই সরকার। আমরা যদি এটাকে যদি আইনের ভাষায় বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা মানুষের বেঁচে থাকার যে অধিকার, এই অধিকারটুকু তাকে
নিশ্চয়তা কে দেবে? রাষ্ট্র দিবে, এবং সেই রাষ্ট্রের অন্যতম প্রধান ব্যক্তিকে শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনার এবং তার নির্দেশিত যারা থাকবে তাদের সবার কিন্তু এখানে অধিকারটা কি হলো? রাষ্ট্রের আমার একজন নাগরিক হিসাবে আমাকে প্রোটেকশন দিবে, নিশ্চয়তা দিবে। কিন্তু সেই জায়গাটায় কিন্তু এখানে বলবো শেখ হাসিনা নির্দেশে তথাকথিত তার নিজস্ব একটা বাহিনী তৈরি করেছে, যাদের মেইন কাজটা হলো বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যই এখানে কি করেছে? আমার ভাই সনাতনী হিন্দু ধর্মের একজন, তার কি অধিকার নেই রাজনীতি করার? তাকে নিয়ে অশ্রাব্য এবং যে মানে অমানবিক নির্যাতন করেছে, তার মূল জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে স্পেশালি আমাদের ভারত রাষ্ট্রের কাছে বাংলাদেশের ভাবমূর্তিটাকে আরও উনি ম্লান করে এটাকে নেগেটিভলি তুলে ধরার জন্য এটা করেছে, যে বাংলাদেশে কি হচ্ছে? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতনী সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে। কিন্তু বাংলাদেশ বিশেষ করে আমি বলবো, এবং সেটি তো ওনার রেজিমের সময়, হাসিনা রেজিমের সময়, এক্স্যাক্টলি হাসিনার রেজিমের সময় এটা করেছে। তখন হাসিনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশটাকে হিন্দু তথা মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই উনি এখানে বিভিন্ন ধরনের এক এক সময় কখনো কখনো জঙ্গলি নাটক করেছে, কখনো কখনো এই হিন্দু ভাইদের দ্বারা তাদের দ্বারা কি করেছে? সংখ্যালঘু নাটক করেছে। তার মেইন নাটকটা ছিল যে বাংলাদেশটাকে মানে ক্ষমতায় টিকে থাকার জন্য যে যা করা দরকার। আপনার আইনের ভাষায় সৌরভকে এইভাবে গ্রেপ্তার করে, আইন শৃঙ্খলা বাহিনীর যে কাউকে গ্রেপ্তার করতেই পারে যদি তার সন্দেহ হয়, সে অধিকার তার আছে, কিন্তু এরকম অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চালানোর তো অধিকার আইন শৃঙ্খলা বাহিনী আইনে এই অধিকার কাউকেই দেয়নি। যেটা এটা করেছে, এটা সৌরভের প্রতি অমানবিক নির্যাতন করেছে, এবং সৌরভ চাইলে, এবং আমি মনে করি সৌরভের চাওয়া উচিত তৎকালীন সময়ে এখানে রাষ্ট্রের প্রধান হিসেবে শেখ হাসিনা, তারপরে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের বিভাগীয় যে প্রধান, তারপরে যে এলাকাতে এই ঘটনা ঘটেছে ওই এলাকার যিনি ডিসি রয়েছেন, এবং সর্বশেষ ওই এলাকার যিনি ওসি রয়েছেন, অর্থাৎ এরা সবাই কিন্তু এই আইনের আওতায় আসবে। এবং আমি অনুরোধ করব, আইনের আওতায় আনা সম্ভব? এদের সবাই আইনের কোন কোন সেকশনগুলো ভায়োলেশন হয়েছে? ইয়েস, এটা হলো সংবিধানে রয়েছে, যেটা আমাদের সংবিধানের ৩য় অধ্যায়ে রয়েছে, প্রত্যেকটা মানুষ মৌলিক অধিকার রয়েছে তার মিছিল করার, মিটিং করার, মত প্রকাশের। সেগুলো সংবিধানের এই সংশ্লিষ্ট ধারাগুলি ভায়োলেশন করেছে, যে কারণে এই ধারাটা উল্লেখ করে উনি পেনাল সেকশনে মামলা করতে পারবেন। জি, আপনার কাছ থেকে শুনবো গাজী তৌহিদুল ইসলাম। সৌরভ, আপনাকে প্রিজন ভ্যানের মধ্যে নির্যাতন চললো, কতক্ষণ চললো এভাবে? আনুমানিক আমাকে খুব ভোরেই আমাকে অ্যারেস্ট করে, মেবি এটা 6টার দিকে, প্রায় সন্ধ্যা অবধি থেমে 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 আমার প্রিজন ভ্যানের মধ্যে, প্রিজন ভ্যানেই আমাকে নিচেও নামানো হয়নি। সর্বশেষ কি কারণে জানি না, ওরা আমাকে সন্ধ্যার আগ মুহূর্তে ওরা আমাকে থানায় নিয়ে যায়। কোন থানা ছিল? কোতোয়ালি থানা। কোতোয়ালি থানায় হ্যান্ড ওভার করে। তো আমার অবস্থা খুবই খারাপ ছিল বিদায় কোতোয়ালি থানা আমাকে মানে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। পরে ওরা কাকে জানি বলছিল, এরপরে দেখলাম যে আমাকে ওখান থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যায় ওরা, কোতোয়ালি থানার পাশেই সরকারি হাসপাতাল। তো ওখানে আমি ডাক্তার ছিল, ডিউটি ডাক্তার যিনি ছিলেন, ওনাকে যে বলবো আমি, আমার পাশে সার্বক্ষণিক কয়েকজন পুলিশ ছিল, যে পুলিশে মারছে এই কথাটাও আমি ডাক্তারকে আমি বলতে পারছিলাম না। এরপর আমাকে পেন কিলার ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, আবার থানায় নিয়ে আসছে। থানায় আনার পরে অ্যাজ ইউজুয়াল পাশে একটা রুম ছিল, ওসি অপারেশনের রুম। কিছুক্ষণ আমাকে ওসি অপারেশনের রুমে নিয়ে যাচ্ছিল, আবার পাশে আর একটা এসআইদের একটা রুম ছিল, ওই রুমে নিয়ে যাচ্ছিল ইয়া থেকে, লক আপ থেকে। একটু পরেই চিকিৎসা করে নিয়ে আসার পরেই এসে ওর মধ্যেও কয়েকজন থানার মধ্যে, থানা কম্পাউন্ডে আমাকে, কিন্তু থানাতেও আমাকে আমার গায়ের উপরে হাত তোলা হয়। কি করা হয়েছিল বলুন? থানাতে একটু পরেই আমাকে যখন নিয়ে যাচ্ছিল, আমাকে লকআপে ঢুকানোর আগে আমার বেল্ট আর জুতা খুলে নেওয়া হয়, ঘড়ি খুলে নেওয়া হয়, বা টাকা পয়সা এগুলো আলাদা করে রাখা হয়। বেল্ট খোলার পরে আমি যে বেল্টটা পরেছিলাম সেই বেল্ট নিয়ে আমাকে এক কনস্টেবল আমার গায়ে হিট করে। ওসি অপারেশনের রুমে বিভিন্ন অফিসাররা আসতেছিল, এসি ডিসিরা এরাই আসছিল লোকাল, তারপরে ডিজিএফআইয়ের লোকেরা আসছিল, আমাকে ভিডিও করে নিয়ে যাচ্ছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বসতে পর্যন্ত তারা দিচ্ছিল না, দাঁড়াই থাক
সবচেয়ে খারাপ লাগছিল যে মানে মারছিল তাও ঠিক আছে, বাট খুব অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এটা মা বাবা, আমি রাজনীতি করেছি, আমার মা বাবার দোষ কি, আমার নেতা তারেক রহমানের দোষ কি, মানে সরাসরি নাম ধরে ওরা খুব অশ্রাব্য ভাষায়। এটা আরেকটা বিষয় যেটা, যে কোতোয়ালি থানায় প্রায় মনে হয় 40 জনের উপরে এসআই ছিল, প্রায় আমি 10 থেকে 12 জন এসআইকে চিনি যে যারা সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তো এরপরে আমার চাচা আমার সাথে দেখা করতে আসলো, আমার চাচাকেও আমার সাথে দেখা করতে দেয়নি। তো রাতের দিকে আমাকে ওরা কোর্টে নিয়ে যায়, রাত কটার দিকে? 8টার কাছাকাছি সময় হবে। তো কোর্ট থেকে আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। বাইরে আমার উপরে যে নির্যাতন হয়েছে, জেলের নির্যাতনটা মানে আরও ভয়াবহ। কেন, আমাকে তো সারাদিন ওরা মেরেছে, প্রচুর মেরেছে। সেই অবস্থায় আমি সারা রাত ওখানে আমদানিতে ছিলাম। সকালের পরের দিন আমার রিমান্ড শুনানি ছিল, আমাকে আবার ওই অবস্থায়, অসুস্থ অবস্থায় আমাকে আবার কোর্টে নিয়ে আসে। আপনি কি হাঁটতে পারছিলেন? আমি হাঁটতে পারছিলাম না, 2 জন কনস্টেবল ধরে আমাকে ঢুকিয়েছে। তারপর যখন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখনও ওরা আমাকে ধরে ধরে নিয়ে গিয়েছে। আমার অবস্থা এরকম ছিল যে, ইতিমধ্যে আমি আরেকটা বলে রাখি, 2019 সালে পার্টি অফিসে হামলা হয়েছিল একবার, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ সহ যৌথ হামলায় সেদিন আমার মেরুদণ্ডে আঘাত করেছিল 2019 সালে। তো আমার মেরুদণ্ডের 6 নাম্বার আর 7 নাম্বার যে ডিস্কটা আছে ওটাতে প্রচুর আঘাতপ্রাপ্ত হই, এবং আমি আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে বলতে গেলে। আমাকে যে আমি সেজেগুজে এসেছি ঠিক আছে, বাট আমার মেরুদণ্ডে যে আঘাতটি পুলিশে করেছে এটা অবর্ণনীয়। সাথে তো আমাকে পিটিয়েছে, ব্যথাটা ছিল। আমাকে আপনার জেলখানার হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। এর পরের দিন আমার যখন রিমান্ড শুনানি হচ্ছে, আমার প্রেসক্রিপশনগুলো আমার লয়াররা যখন সাবমিট করলো আমি রুগী, তখন এখনও আসলেই কিছু ভালো মানুষ রয়েছে, জজ সাহেব উনি লিখে দিয়েছে যে আমাকে মেডিকেলে রেখে চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে। আমার কাগজপত্র এগুলো দেখে আমার সশরীরে, উনি সচক্ষে দেখেছে জজ সাহেব আমার শরীরে কি নির্মম নির্যাতন চালানো হয়েছে একটা দিন। তো ওটা কারাগারে কারা কর্তৃপক্ষকে পাঠিয়েছে ওই কাগজটা। আমি কারা হাসপাতালে আমি 2 দিন ছিলাম। 3 দিনের দিন জেলার জেল সুপার, সহকারী জেল সুপার, এরা 4-5 জন সন্ধ্যার দিকে লক আপ হয়ে যায় 5টায়। সন্ধ্যার দিকে এসে এখানে সৌরভপ্রিয় পালকে বলে যে, আপনি কি বিএনপির সন্ত্রাসী? বিএনপির সন্ত্রাসী মানে আমি তো কয়েদি, আমি রুগী। বলে যে, আপনি হাসপাতালে কিভাবে আছেন, আপনাকে হাসপাতালে কে রেখেছে? আসলে এখানে তো যখন কাগজগুলো এসে তখন তো ওরা আর দেখে না, পরে খবরটা পেয়েছে যে আমি হাসপাতালে রয়েছি। তো আমি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমাদের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ওনার নিজস্ব তত্ত্বাবধানে 19 সাল থেকে আমি ওনার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলাম, এবং উনি আমাকে দেশের বাইরেও পাঠিয়েছেন এটা চিকিৎসা নিতে। তো আমাকে ডাক্তারের ছিল যে আমাকে নিচে ফ্লোরে শোয়া যাবে না, আমার শক্ত কোনো কিছুতে আমাকে শুতে পারবো না, আমি সবসময় নরম জায়গাতে আমাকে থাকতে হবে, এটা খুব সেন্সিটিভ। তো হাসপাতালের বাইরে তো ওয়ার্ডেটা সুযোগ নেই, একটা ওয়ার্ডে প্রায় 100-র উপরে বন্দি, ইলিশ ফাইল যেটা বলে সেভাবেই। তো আমি বলি যে, ভাই আমি তো ওয়ার্ডে গেলে আমি ওয়ার্ডে থাকতে পারবো না, আর আমি চিকিৎসাও পাবে না। বলে যে, না থাকতে পারবেন না, এটা আপনারা জানেন, কালকে ওকে ওয়ার্ডে পাঠিয়ে দেবা, ওখানে যারা সংশ্লিষ্ট ছিল। এর পরের দিন আমার যে মৌলিক চাহিদার একটা চিকিৎসা, মানে সেটা থেকে পর্যন্ত আমাকে বঞ্চিত করেছে কারাগারের ভিতর। এটা অবর্ণনীয়। মানে এই ট্রমা থেকে আমার বের হতে এখনো পর্যন্ত পারছি না আমি। তখন শীতকাল ছিল, গত বছর শীতও বেশি ছিল। ফ্লোরে প্রত্যেকটা দিন আমাকে ফ্লোরে শুতে হয়েছে। আমার যে ব্যথাটা সেটা বহুয়াংশে বেড়ে গিয়েছে। এরপরে জেল থেকে বের হওয়ার পরে আমি যখন ডাক্তার দেখালাম, যে ডাক্তারে বলল যে, আপনাকে তো যেটা করতে বারণ করেছে আপনি সেটাই করেছেন। আমার আর কিছুই করার ছিল না, ওখানে কোনো চিকিৎসা ছিল না। ইভেন আমার ওষুধগুলো আসতো, যে আমার ওষুধগুলো দিত যে ওরা 3-4 দিন পরে।
আমার যদি বাইরে থেকে কোনো কিছু আসতো, আমার সাথে কাউকে দেখাও করতে দিত না। আপনার কাছে শুনবো আবারও সৌরভ। গাজী তৌহিদ ভাই, জি, জেলখানায় একজন হাজতি বা কয়েদি আসামি, তিনি তো আসলে রাষ্ট্রের কাছ থেকে তার যে কারাবন্দী হিসেবে যে অধিকারটুকু পাওয়ার, সেখানে তো চিকিৎসা তাকে দিতে বাধ্য। জি, কিন্তু সৌরভকে সেই জায়গা থেকেও বঞ্চিত করা হয়েছে এবং তাকে মিনিমাম চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং তাকে কারা কর্তৃপক্ষ বলেছে যে অসুস্থ থাক বা না থাক সেটা তাদের বিষয় না। এই ধরনের বক্তব্য কি কারা কর্তৃপক্ষ দিতে পারে কিনা, বা আইনের কোন ধরনের ব্যত্যয় ঘটিয়েছে তারা এখানে? কারা কর্তৃপক্ষ সৌরভের সাথে যে অমানবিক আচরণ করেছে এটা তারা কখনোই করতে পারে না। তার কারণ হলো বাংলাদেশে যে কারাবিধির যে আইনটা রয়েছে, যে এখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে একজন বন্দী কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবে, কোন কোন সুযোগ সুবিধা পাবে না। আর পাশাপাশি হলো এই কারাবিধি এটা সংশ্লিষ্ট যে মামলাটা হয়, যেমন তার যে মামলা হয়েছে সেই মামলার সাথে কিন্তু এখানে যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন, ম্যাজিস্ট্রেট বিচারক সাহেব কিন্তু তার শারীরিক অবস্থা এগুলো দেখে তাকে কিন্তু দেখেছে যে তার চিকিৎসা প্রয়োজন এবং সেই কারণেই সে কিন্তু তাকে হসপিটালাইজড করার জন্য নির্দেশ দিয়েছে। অতএব এই যে আদালতের নির্দেশ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে, কে করেছে? তাইলে সেক্ষেত্রে কারাবিধি অর্থাৎ ওই কারাগারের যিনি প্রধান ব্যক্তি আছেন, যিনি জেলার আছেন, পাশাপাশি হলো ওই ওয়ার্ডের যিনি ওইখানের ওই এলাকায় যিনি সুপার আছেন অথবা ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা সবাই কিন্তু আইনের আওতায় আসবে। মানে আদালতের নির্দেশ অমান্য করার কারণে তাদের বিরুদ্ধে শুধু আইনের আওতায়, এবং এটা হচ্ছে কি সুস্পষ্ট, এটা কিন্তু তারা পেনাল অফেন্স করেছে। তার কারণ হলো তাদের এই ধরনের চিন্তা চেতনা এবং এই ধরনের অমানবিক আচরণ করার কারণে এই লোকটার লাইফটা কিন্তু ঝুঁকিতে পড়ে গেছে, অনেক ঝুঁকি এবং বেড়েছে। পাশাপাশি শুধু না, ওইটার সাথে সাথে তার কিন্তু শারীরিক অনেক সমস্যা বেড়েছে, যেগুলো প্রপারলি ট্রিটমেন্ট যদি ওই সময় হতো সেগুলো, তাহলে তার এই প্রবলেম হতো না, মেরুদণ্ডের দুইটি ডিস্ক নষ্ট হতো না। আর পাশাপাশি হলো এই এগুলো তো হচ্ছে আসলে তৎকালীন আওয়ামী সরকার এটা পরিকল্পিতভাবে এটা করেছে। তার কারণ তাকে আদালতের নির্দেশে তাকে হসপিটালাইজড করেছে, কিন্তু হসপিটালে তার যে প্রপার, সরকার তো সবসময় বলতো যে সংখ্যালঘুরা তার হাতে নিরাপদ, তার সময় সবচেয়ে বেশি নিরাপত্তা পেয়েছে এবং তিনি সুরক্ষা দিয়েছেন। এটি ইন্টারন্যাশনালি তিনি ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন। কিন্তু আমি সেক্ষেত্রে আপনাকে বলবো, আমরা যদি বাংলাদেশের ইতিহাস খুঁজি, এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে অতবার কিন্তু এদেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে। আপনি একটা ব্যাপার দেখেন, আমি খুব বেশি দিন আজকে বর্তমানে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে দেখেন এই খুব অল্প সময়ে, এই তো 2 মাস আগে আমাদের পুজো গেল, এবং সেই পুজোতে দেখেন সারা বাংলাদেশের জননেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে প্রত্যেকটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকে কিন্তু পাড়ায় মহল্লায় তারা কিন্তু কিয়েতে ছিল, তারা কিন্তু পাহারায় ছিল, যাতে করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না করে এবং বিশৃঙ্খলা করে, যাতে করে এটা বিএনপির উপরে বা বর্তমান সরকারের উপরে যাতে না দিতে পারে। এটা কিন্তু এ যাবৎকালে আমরা যদি ইতিহাস খুঁজি, আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা বারেই দেখবেন বিভিন্ন পূজা মণ্ডপে হামলা হয়েছে, এবং হামলা হয়ে সেগুলো বিএনপি তথা অন্য রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই যে অপচেষ্টাটা, এবারে কিন্তু সেই অপচেষ্টার থেকে বের হয়ে আসছে দেশ এবং জাতি। এবং আমি বিশ্বাস করি আমার ভাই সৌরভ উনি বলবেন, একজন যদিও বাংলাদেশে ওনাদের সংখ্যালঘু বলে, কিন্তু আমি বলবো ওনারা সবাই আমরা সবাই বাংলাদেশি, এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। এবং এই মতবাদে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি, যেটার বর্তমানে নেতৃত্ব রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, তার কিন্তু 31 দফা যে রয়েছে তার মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে যে বাংলাদেশে কোনো ব্যক্তি সংখ্যালঘু নেই, এখানে সবাই আমরা বাঙালি, সবাই বাঙালি। এবং এ ধরনের কোনো জাতিগত কোনো ধরনের বিভেদ এটা আমার অর্থাৎ বিএনপিতে কোনো ধরনের এগুলো অ্যালাউ করে না। এবং যেটা বর্তমান সরকার যিনি আছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমরা সবাই বাঙালি এটাকে এস্টাবলিশ করার জন্য
চেষ্টা করতেছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। আমরা সবাই বাংলাদেশি এবং আমি মনে করি এই কনসেপ্টটা যদি অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করতেছে এবং সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল যদি তাদেরকে সহযোগিতা করে, আমার মনে হয় আমরা যে 5ই অগস্ট এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশের আমরা সবাই একটা নতুন সম্ভাবনা দেখতেছি এবং সেক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে এই নতুন সম্ভাবনাময়কে বাস্তবায়ন করার জন্য। আপনার কাছ থেকে আবার শুনবো সৌরভপ্রিয় পাল, জেলখানায় কতদিন ছিলেন এবং জেলখানার নিপীড়ন তো এভাবে চলতেই থাকলো, কি কি মামলা দেওয়া হলো আপনাকে? আমার ওই সময় পেন্ডিং মামলা ছিল 3টা, অর্থাৎ যেগুলো রিসেন্টলি হয়েছিল তৎকালীন সময়ে। ওই 3টা মামলার পাশাপাশি আমাকে যখন কোর্টে তোলার আগেই চিল্লাইয়েই বলছিল, ওইটা ওসি বলেছিল, আমার ওয়ার্ডটা এখনও আছে, শালারে সব কয়টা মামলাতে দেয়। তবে সর্বশেষ আমাকে 3টা মামলায় ওরা চালান দিয়েছিল ওই সময়। কতদিন ছিলেন ওই দফায় জেলখানায়? লাস্টবার আমি ছিলাম 49 দিন। ও 29 নভেম্বর থেকে শুরু করে 29 নভেম্বর থেকে শুরু করে 49 দিন কারাগারে ছিলেন এবং এর মধ্যে কোনো চিকিৎসার সুযোগ পাননি? না, আমি চিকিৎসার সুযোগ বলতে ওখানে আরও বেশি সমস্যা হয়েছিল যে কারাগারের সবচেয়ে, যেহেতু আপনি নিজেও একজন কারা নির্যাতিত মানুষ, আপনিও বুঝবেন, ওখানে কারাগারে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চর্মরোগ। ওটা খুব মারাত্মকভাবে আমাকে এফেক্ট করেছিল পাশাপাশি এই রোগগুলোর সাথেই। আচ্ছা আচ্ছা, জেলখানা থেকে বের হওয়ার পরে কি চিকিৎসা করিয়েছিলেন? ডাক্তাররা কি বলেছিল? হ্যাঁ, আমি আসলে রাজনীতি করি, আমার রাজনৈতিক জীবনে আমি অনেক সৌভাগ্যবান বলবো। আমি জেল থেকে বের হওয়ার পরে সরাসরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আমার খোঁজ খবর নিয়েছেন এবং উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। উনি স্কাইপিতে আমার সাথে কথা বলেছিলেন, উনি আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছিলেন। আসলে এটা আমার জীবনে অনেক বড় পাওয়া, এবং আমার পরিবারের খোঁজ খবর নিয়েছিলেন, আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। নিমিষেই বলতে গেলে এত কষ্ট, এত নিপীড়ন, ওই মুহূর্তে নিমিষেই মনে হয় ভুলে গিয়েছিলাম যে আমার উপরে এত নির্যাতন নিপীড়ন হয়েছে। না, সৌরভপ্রিয় পাল, এ তো গেল 29 নভেম্বরের ঘটনা। এর আগেও তো আপনি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছিলেন এবং গ্রেপ্তারও হয়েছিলেন। হ্যাঁ, আমি সর্বপ্রথম হামলার শিকার হই সেটা হচ্ছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় প্রথমবার যেবার আসে 111-এর পরে। তখন তো সবেমাত্র আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হ্যাঁ, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটা পাহাড় এলাকায় ছাত্রলীগের চিহ্নিত প্রায় 10-15 জন ছেলে আমাকে কাটা পাহাড় এলাকায় এলোপ্যাটারি কোপিয়েছে এবং আমাকে 2 জায়গায় ছুরিকাঘাত করেছে। এখনো স্টেপগুলো আমার শরীরে রয়েছে। এরপরে আপনি তো তখন রাজনীতির মাঠে এত প্রকাশ্য কেউ না, কিন্তু আপনি তো তখন রাজনীতিতে পদ নাই, পদবি নাই, কোনো পদ নাই, পদবি নাই। হ্যাঁ, যেতাম, ওই টার্গেট ছিল এটাই আসলে, মিছিল করার অপরাধে, মিছিল মিটিং করা, যাওয়া ওই সময়। আচ্ছা, এই নির্যাতনগুলো কেমন ছিল? ওই দিনকার ঘটনা, যেদিন কাটা পাহাড়ে আপনাকে নিয়ে ছুরিকাঘাত করা হয়, হ্যাঁ, এটা তো হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে। হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে। এই ঘটনাটি একটু বলুন। এরপরে আমাকে অ্যাটাক করার পরে যখন লাস্ট আমাকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে গিয়েছিল? না, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের মেইন রোডেই ছিল ওটা, কাটা পাহাড় এলাকা। ওই এলাকাতে ওই রোডের মধ্যে ওটা একটু জনমানব শূন্য। আসলে বিকালের মুহূর্তে আমরা যখন ল্যাব থেকে বের হইতাম অনেক সময় বিকাল হয়ে যেত। আচ্ছা, আপনি কোন বিষয়ের ছাত্র ছিলেন? আমি রসায়ন বিভাগের ছাত্র ছিলাম। তো ল্যাব থেকে বের হতে দেরি হতো, ওই সময় ওই জায়গাটাতে একাই যেতে হতো, অনেক সময় সহপাঠীরাও থাকতো। তো ওরা উৎপেতে ছিল, আগে থেকে নিয়ে এসেছিল, হয়তো আমি ওই রাস্তা দিয়ে যাব। যখন আমাকে ছুরিকাঘাত করে ফেলে যায়, এক রিক্সাওয়ালা আমাকে 1 নাম্বার গেটে নিয়ে আসে। সেখান থেকে ওরা ওদের গামছা অথবা কোনো একটা কাপড় দিয়ে আমাকে ওই জায়গাটা মুড়িয়ে দেয়। রিক্সাওয়ালাই ওখান থেকে একটা সিএনজি ঠিক করে দেয়। সিএনজিতে করে আমার আরও 2 জন সহপাঠী সহ আমার চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি চিকিৎসা নিই। তখন থেকে আসলে আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শেষ বলতে গেলেই। আমাকে ক্যাম্পাসে আমাকে যেতেই দেয়নি তারা, এক প্রকার যেতেই দিত না। পরবর্তীতে আমি 1 বছর গ্যাপ দিয়ে আবার শুরু করি, যে আমার গ্র্যাজুয়েশনটা দেরিতে হয় যে কারণে। তারপরে মহানগরের রাজনীতির সাথে সক্রিয়ভাবে ইনভলভ হই। এরপরে 13 সালে পার্টি অফিসে আরেকবার হামলার শিকার হয়েছি।
তারপরে 2018 সালের 8 ফেব্রুয়ারি ম্যাডাম যেদিন অ্যারেস্ট হন সেদিন পার্টি অফিসে নির্মমভাবে পিটিয়েছে আমাদেরকে, আমার সাথে মহিলা দলের কিছু নেত্রীও আটক ছিল। সাদাত ভাইকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল ম্যাডামের রায়ের পরে, ঠিক তখনই পার্টি অফিসে এলোপেতারি মানে মহিলাদেরকেও পিটিয়েছে, এগুলো সব পুলিশরা এলোপেতারি বাবা, আমাদেরকেও প্রচুর পিটিয়ে আহত করেছে। তো বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। 18 সালের নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে। চট্টগ্রামে তো আসলে ঘটনা হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময় চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায় বেশ নিরাপদ ছিল বলা হতো। আসলে কি নিরাপদ ছিল? আপনার অভিজ্ঞতা কি বলে এবং আপনার সাথে যা ঘটলো? না, কখনোই না। সংখ্যালঘু শব্দটা আসলেই ছিল শেখ হাসিনার এক প্রকার ট্রাম্প কার্ডের মতোই। সংখ্যালঘু নির্যাতন আমরা আমাদের দাদাদের মুখে, আমাদের বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি সবচেয়ে বেশি। যদিও সংখ্যালঘু ওয়ার্ডটা আমি নিজেও পছন্দ করি না, তবুও তর্কের খাতিরে আমাকে বলতে হচ্ছে যে আমার দাদাদের মুখে শুনেছি, বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে 1972 থেকে 75 সালে শেখ মুজিবের সরকারের সময়ে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসছে এগুলো নিয়ে রাজনীতি করেছে। সর্বশেষ বর্তমান যে ঘটনাটা আপনি দেখবেন যে 2012 সালে রামর বৌদ্ধ মন্দিরে হামলা, নাসরিননগরের হামলা, তারপর হচ্ছে 2021 সালে দুর্গাপূজাতে হামলা। দুর্গাপূজাতে ইসকনের 2 জন সাধুকেও তারা মেরে ফেলেছে। আমি তো জানি না এখন যারা যে প্রতিবাদগুলো করছে তাদের প্রতিবাদগুলো সেদিন কোথায় ছিল আমি জানি না। আমরা যতটুকু পেরেছি আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদেরকে এত ব্রডভাবে আমাদের প্রতিবাদ করার সুযোগ ছিল না। কিন্তু এখন যারা আন্দোলন করছে তাদের বিশেষ করে 8 দফা দাবিতে যে সংখ্যালঘুরা যে আন্দোলন করছে বা সনাতনী সমাজরা যে আন্দোলন করছে তাদের 8 দফার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। বাট এই মুহূর্তে শুধুমাত্র আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা প্রমাণিত হয়েছে যে যাকে আটক করা হয়েছে চিন্ময় দাস ব্রহ্মচারী, ওনাকে মাধ্যমে সংখ্যালঘুকে একটা ট্রাম্প কার্ড খেলা হয়েছে, ধর্মকে বিক্রি করা হয়েছে। 2021 সালে যেটা বলছিলাম ইসকনের 2 জন সাধুকে মেরে ফেলা হয়েছিল নোয়াখালী রাম ঠাকুরের মন্দিরের পাশেই, মেরে ডোবাতে ফেলে দেওয়া হয়েছে। এসব আন্দোলন কিন্তু তখন ছিল না। আপনারা কি জানতে পেরেছিলেন পরে? না, কারা মেরেছিল এটা তো আমি আপনাকে বললাম, সংখ্যালঘুদেরকে বিক্রি করে শেখ হাসিনা যত রকমের নৈরাজ্য অপকর্ম আছে সবসময় করেছে। ও নিজে ঘটনা ঘটিয়েছে, মামলা করেছে ওর মতো করে, আসামি করা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, কামাক্কা চন্দ্র দাস উনি ছিলেন যুবদলের প্রেসিডেন্ট ছিলেন নোয়াখালীর, পরবর্তীতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তাকে ওই মামলাতে মন্দির ভাঙচুর মামলায় আসামি করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্য ট্রাম্প কার্ড হিসেবেই করা হয়েছে। তখন হাসিনার অনুগত যেই আমাদের সনাতনী সম্প্রদায়ের যে সংগঠনগুলো ছিল তারা কিন্তু একটিবার এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করেনি। এসব মামলা নিয়ে তারা কখনো কথা বলেনি যে হাসিনা এই যে অপকর্ম, তার নিজের অপকর্মকে ঢাকার জন্য সংখ্যালঘুকে ঢাল হিসেবে নিপীড়ন নির্যাতন হলো, এটি নিয়ে কি আসলে আপনাদের যে ধর্মীয় যে সংগঠনগুলো আছে সনাতন ধর্মাবলম্বীদেরকে পুঁজি করে তারা কি কোনো প্রতিবাদ করেছিল? না, প্রতিবাদ করেনি। আসলে আমি সংখ্যালঘু, ওরা ডেফিনেশনটা কি আমি জানি না, আমি কি ওই পর্যায়ে পড়ি কিনা, আমি কি তখন সংখ্যালঘু ছিলাম কিনা, এটা আসলে আমারও জানতে ইচ্ছে করে। এখন যে প্রতিবাদটা হচ্ছে আসলে তো সেই তুলনায় আপনি একটু আগে বললেন তখন এই প্রতিবাদগুলো ছিল না। এখন যেটা বলছিলেন বাংলাদেশে প্রায় 91% মুসলমানের দেশ, 91% মুসলমান যদি খারাপ হতো আমরা 8% বা 9% হিন্দু এই দেশে বসবাসই করতে পারতাম না। এটা হচ্ছে যেটাই বললাম, আমাদের বাংলাদেশের মানুষ সব সময় শান্তিপ্রিয় এবং আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই উদার মনের, সবাই সবার ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, আবহমান কাল থেকে আমরা করে এসেছি। ফ্যাসিস্ট হাসিনা আসার পরে আমাদের মধ্যে একটা বিরাট একটা দূরত্ব ওই সৃষ্টি করেছে। কি দরকার ছিল মাদ্রাসা বোর্ডের সচিব দেওয়া, হিন্দু একজন সচিবকে মাদ্রাসা বোর্ডের দায়িত্ব দেওয়া, অর্থাৎ এর প্রতিটা কাজ ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদেরকে হিন্দুদেরকে বা সনাতনী সম্প্রদায়কে কালার করা যায়
এটা আমি সনাতনী সম্প্রদায়কেও অনুরোধ করব যে আপনাদেরকে এইসব ব্যাপার বুঝতে হবে, আপনারা কারো ফাঁদে পা দিবেন না। যেমন এই রাজনৈতিক এই এখন ধর্মের নামে যে রাজনৈতিক, পরিবারও তো নানান ধরনের হয়রানির শিকার হয়েছে শুধুমাত্র আপনার কারণে, সেই ঘটনাগুলো একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার আসলেই আপনার বাবা চাকরি করতেন? হ্যাঁ, আমার বাবা সরকারি চাকরি করতেন, সেখানে সবসময় নিগৃহীত ছিলেন। যদিও তার চাকরিটি শেষ পর্যন্ত ছিল, উনি অবসর গিয়েছেন যথাযথভাবে। বাট যেটা ছিলাম আমরা 6 ভাই বোন। আমার এক বোন এবং আমার ছোট ভাইয়ের সরকারি চাকরিতে লিখিত পরীক্ষায় ভাইভাতে টিকার পরও তার চাকরি হয় নাই, শুধুমাত্র আমি দল করি বিদায়। আমার বোন একটা এমপিও স্কুলে ছিল, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে আমি দল করি বিদায়। তা আমার দ্বারা আসলে, আমি বাবা মার অথর্ব সন্তান বলবো, রাজনীতি করার কারণে সব দিক দিয়েই আমার পরিবার বলে, পরিজন বলে সংখ্যালঘু নির্যাতন বলা যায় কিনা আপনি বলবেন কিনা? শুধুমাত্র রাজনীতি করার কারণে আপনাকে নিগ্রহের শিকার হতে হলো? হ্যাঁ, এটাকে আমি সংখ্যালঘু নির্যাতন আপনি দুই হিসাবে ধরতে পারেন। দেখুন, আমি রাজনীতি করি, আমার তো একটা পরিচয় রয়েছে। এখন অনেক হিন্দুরা যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, অন্যান্য সংগঠন করেছে, তারা তো এখন যেটা করছে এখন সংখ্যালঘু হয়েছে। আপনার উপরে যে নিপীড়ন করেছে সেটা তো সংখ্যালঘু হিসেবে করেনি, আপনি বিরোধী রাজনৈতিক দল করেন সেই হিসেবে। হ্যাঁ, আপনাকে নিপীড়ন করা হয়েছে, কিন্তু এখন এটিকে ভিন্নভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে। হ্যাঁ, দারুণ একটা কথা বলেছেন, এটাকে ব্র্যান্ডিং করা হচ্ছে। আপনি দেখুন, পুরো বাংলাদেশে 21 সালে বা 2013 সালে যেই পরিমাণ আমাদের উপরে নির্মম অত্যাচার হয়েছে আমাদের সম্প্রদায়ের উপরে, হাসিনা করেছে, হাসিনার পুলিশ বাহিনী করেছে, হাসিনার গোয়েন্দা বাহিনী করেছে পরিকল্পিতভাবে। এটা কিন্তু পুরা বিশ্বে ওভাবে আলোড়ন তৈরি করতে দেয়নি। হাসিনা কাউকে মুখেই খুলতে দেয়নি, দোষটা উদরপিণ্ডে ভুদুর গাড়ে চাপানোর জন্য। মৌলবাদকে ও প্রতিষ্ঠা করতে চেয়েছে যে আমি যদি ক্ষমতায় না থাকি মৌলবাদ প্রতিষ্ঠা হবে, কিন্তু প্রতিটা ঘটনা ওর সুপরিকল্পিতভাবে ওরেই করা। সৌরভপ্রিয় পাল, আপনার সাথে যা ঘটলো, আপনি কি আর বিচার চান কিনা? হ্যাঁ, অবশ্যই আমি বিচার চাই, কারণ বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতিটা ছিল, আমি মনে করি যে 5 আগস্টের পরে সেটা বাংলাদেশিরা 18 কোটি বাংলাদেশে এটা ফিরে পেয়েছে। তো আমি চাইবো, আমি আইনের আশ্রয় নেব। গাজী তৌহিদুল ইসলাম, সৌরভ ভিন্ন ধারার রাজনৈতিক মতাদর্শের কর্মী থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র হওয়ার পরেও তিনি কিন্তু তার গ্রাজুয়েশন সঠিক সময় শেষ করতে পারেননি। তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল এবং রিকশাওয়ালারা তাকে পেয়ে, একজন রিকশা চালক তাকে হসপিটালে নিয়ে গেল এবং শুধুমাত্র তার কারণে তার পরিবার নানান ধরনের হয়রানির মধ্য দিয়ে গেল। তার ভাই বোন কারোরই সরকারি চাকরিতে যোগদান করতে পর্যন্ত দেওয়া হয়নি। এটি কোন ধরনের নিপীড়ন বলবেন, কোন ধরনের নির্যাতন বলবেন? আইনে এর কি কোনো আশ্রয় রয়েছে কিনা? সৌরভের পরিবারের ছিল কিনা? আইনের সুরক্ষার কোনো সুযোগ ছিল কিনা? জি, এই বিষয়টা হচ্ছে, সৌরভকে আমি এটাকে দুইটা দিক থেকে বিবেচনা করব। এক দিক হচ্ছে সৌরভ হচ্ছে হাসিনা সরকারের উল্টো দিকে, অর্থাৎ ভিন্ন মতাবলম্বী, অর্থাৎ বিএনপিকে সমর্থন করার কারণে তাকে এই ধরনের টর্চার করেছে, এটা হলো এক। আর দ্বিতীয়ত আরেকটা হলো, আমার দৃষ্টিতে এটা করেছে সংখ্যালঘু হিসাবে, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ার কারণে। অর্থাৎ এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা করে, তাদের ভিউটা হচ্ছে যারা হিন্দু আছে তারা সব আওয়ামী লীগ করবে, তারা কেন বিএনপি করবে? তাদের এখানে চিন্তা চেতনাকে অন্যভাবে করে, অর্থাৎ আওয়ামী লীগের বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই। বংশ পরম্পরায় আওয়ামী লীগ ভুল করে, ত্রুটি করে, যা করে আওয়ামী লীগই করতে হবে। অর্থাৎ হিন্দু হিসাবে জন্মগ্রহণ করেছে, তুমি আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের বাইরে করা যাবে না। এটা হলো একটা ভিউ। এবং অন্য দিক থেকে আরেকটা হলো, আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার কারণে, যেটা বললাম যে এদেশে জঙ্গিবাদ এবং এদেশে সাম্প্রদায়িকতা, দুইটা অত্যন্ত স্পর্শকাতর দুইটা বিষয়কে উনি পুঁজি করে, এই দুটোকে পুঁজি করে উনি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এই 17 বছর ক্ষমতায় আছে এবং টিকে থাকার জন্য তাকে যেটা করা দরকার, যখন জঙ্গিবাদের নাটক করা দরকার, যে 3 মাস পরে দেখা গেল কোথায় অমুক এই দিনাজপুরে অমুক বাড়িতে ঘেরাও করো, একটা জঙ্গলি রাস্তা না পাওয়া গেছে, একটা নাটক তৈরি করে জঙ্গির বিষয়।
কিন্তু সৌরভ প্রিয়পালদেরকে তো একটা সংখ্যালঘু ট্রাম্প কার্ড হিসেবে Exactly, ব্যবহার আমি করা সেটাই বলছি। সৌরভদের ক্ষেত্রে যেটা হলো কি, সৌরভদের ক্ষেত্রে এখানে হলো সৌরভদের ক্ষেত্রে তাদেরকে অত্যাচার করে এখানে সে প্রমাণ করতে চায় বহির্বিশ্বের কাছে, বিশেষ করে ভারতের কাছে, যে বাংলাদেশে হিন্দুরা অর্থাৎ সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয়। এটাকে প্রমাণ করার জন্যই আজকে সৌরভের উপরে এই অত্যাচার করেছে। এবং যেটা দেখবেন, এটা তো হলো তার ক্ষমতাশালে পড়ে, এবং ক্ষমতা যখন আজকে ফ্যাসিস্টরিজমের বাংলাদেশ থেকে বিদায় হলো, বিদায় হওয়ার পরে দেখেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে একটি সুন্দরভাবে নতুন করে ঢেলে সাজানোর যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিস্ট বারবার প্রতিহত করার চেষ্টা করছে। যেমন আপনি প্রথম দেখবেন এই যে ইস্কান নামক একটা সংগঠনের টাকে সামনে এনে, যেটি সৌরভের মুখ থেকে আমরা শুনলাম, হ্যাঁ, সৌরভের ইস্কনকে সামনে এনে কিন্তু পিছনে কিন্তু হচ্ছে এখানের পিছনে হচ্ছে আওয়ামী প্রেতাত্মারা ইস্কনকে সামনে রেখে একত্রিত হয়ে এই সরকার যাতে করে সুষ্ঠুভাবে বাংলাদেশটাকে পরিচালনা না করতে পারে তার জন্য ওনারা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। এবং আমি বিশ্বাস করি এদেশে শান্তিপ্রিয় মানুষ, আইনের কোনো সুরক্ষা আছে কিনা? অবশ্যই আইনের সুরক্ষা আছে। সে আইনের এই সংক্রান্ত যে তার প্রতি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেক্ষেত্রে সে সর্বপ্রথম একজন নাগরিক হিসাবে, রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপ্রধান হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তৎকালীন যারা আইন প্রয়োগকারী সংস্থা ছিল তার সংশ্লিষ্ট এলাকায় তাদের বিরুদ্ধে করতে পারে, এবং পরবর্তীতে তার উপরে কারাগারে যে নির্যাতন হয়েছে সেই সংক্রান্ত কারাগারের যিনি জেলার এবং সংশ্লিষ্ট সেই ধারায় উনি কিন্তু মামলা করতে পারেন, এবং করলে আইনগত সহায়তা সে পাবে। রাষ্ট্র তার ক্ষতিপূরণ, এবং রাষ্ট্র তার ক্ষতিপূরণের মামলা সে করতে পারে, রাষ্ট্র তার ক্ষতিপূরণ দিতে রাষ্ট্র বাধ্য। তার কারণ একজন নাগরিকের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা হচ্ছে রাষ্ট্রের মূল এবং প্রধান দায়িত্ব। সৌরভ প্রিয়পাল, আপনি বললেন আপনার উপরে যে নিপীড়ন, নির্যাতন, আপনার পরিবার নানান ধরনের ভোগান্তির মধ্য দিয়ে গেছে এবং শারীরিকভাবেও আপনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই সরকারের কাছ থেকে প্রত্যাশা কি? আপনার কোনো পরামর্শ আছে কিনা, কোনো চাওয়া আছে কিনা রাষ্ট্রের কাছে? আমি এখন এইখানেই বসে আমি ডিটারমাইন্ডেড যে আমি এটা নিয়ে মামলা করব। সংশ্লিষ্ট ক্ষতিপূরণ চাইবেন কিনা? অবশ্যই, আমার যদি সেই সুযোগটা থাকে আইনের ধারায়, আমি অবশ্যই রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ চাইব। ধন্যবাদ সৌরভ প্রিয়পাল, ধন্যবাদ গাজী তৌহিদুল ইসলাম, আপনাদের দুজনকেই। শেখ হাসিনা একালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকতে খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার, যার অসংখ্য প্রমাণ তিনি রেখে গেছেন বিগত দিনগুলোতে। সৌরভ প্রিয়পাল রাজনৈতিক কারণে যার উপর নির্মম নিপীড়ন চালায় হাসিনার পুলিশ বাহিনী, তিনি এখনও ঠিকঠাক চলাফেরা করতে পারেন না। দৃশ্যত একজন টকবগে যুবক মনে হলেও শরীরের রন্ধ্রে রন্ধ্রে তার আওয়ামী ফ্যাসিবাদের চিহ্ন লেগে আছে। অথচ এই সৌরভদের স্বপ্ন কেবল সুখে দুঃখে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের ভাগ্য উন্নয়নের সংগ্রামে সামনের সারিতে এসে নেতৃত্ব দেওয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে। আমাদের ইমেইল nipironerstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।